বাসায় পৌঁছে বিছানার এক কোণে এক মনমরা হয়ে বসে আছে রাহিতা। ওর মন খারাপের কারণ হলো রুমে ঢুকতেই স্বপ্নিল চিন্তাগ্রস্ত কণ্ঠে জানিয়েছে ওর অফিসে বড়সড় ঝামেলা হয়েছে, যার ফলে ওদের ঢাকা যেতেই হবে। তাই এখন নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে তাগিদ দিয়েছে সে রাহিতাকে। মন খারাপ করে রাহিতা ব্যাগ গুছাবে এমন সময় দিলারা বেগম এলেন ওদের রুমে। দুজনকে দেখে বললেন, তোরা কি ব্যাগ গোছানো শুরু করেছিস? না মা, আমি তো মাত্রই জানালাম রাহিতাকে। এই তো গোছাবে এখনই। কেন, কিছু লাগবে তোমার? স্বপ্নিল জবাব দেয়। ওর কথায় দিলারা বেগম হাসি হাসি মুখে বলেন, আমি ভাবছিলাম আজ যাওয়ার দরকার নেই স্বপ্নিল। তোর বোন তো জেদ ধরেই বসে আছে, আজকে থাকবেই থাকবে। আর আমিও চাইছিলাম থেকে যেতে। এতদিন পর বাপের বাড়ি এসেছি, বিয়ে শেষ না হতেই চলে যাওয়ার বিষয়টা কেমন দেখায় না? তোর কি যাওয়া খুব জরুরি? শাশুড়ি কথায় মুহূর্তে হাসির রেখা দেখা দেই রায়তার এতক্ষণের মেয়েকে দেখা মুখে। মনের উচ্ছ্বাস মুখে ফুটকিয়ে সে নম্র স্বরে বলে, একদম ঠিক বলেছেন মা। আমিও যেতে চাইছিলাম না আজ। সবাই কত মজা করবে এখানে, আর আমরা কিনা এত জলদি ফিরে যাব। একটু থেমে আবার স্বপ্নিলের উদ্দেশ্যে বলে, শুনুন না, আজকে না গেলে হয় না? আমরা থেকে যাই না প্লিজ। আপনি কিন্তু বলেছিলেন আমায় ঘুরতে নিয়ে যাবেন। মা ও বউয়ের কথাই খানিকটা বিপাকে পড়ে স্বপ্নিল। তবু সে এখন নিরুপায়, কেননা অফিসের ঝামেলাটা এবার বেশ জটিল। তার ম্যানেজার বারবার ফোন করে বলেছিল সকাল থেকে, এজন্য সিদ্ধান্ত নেওয়া। নয়তো স্বপ্নিলের নিজেরও মন চাইছিল না এত দ্রুত এখান থেকে যেতে। তাই মায়ের উদ্দেশ্যে বলে, এবার কোম্পানিতে একটা বড়সড় ঝামেলা হয়ে গেছে মা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ম্যানেজার। তাই আমার কালকেই অফিসে যাওয়াটা ভীষণ প্রয়োজন। নয়তো আমার নিজেরও ইচ্ছে ছিল না এতদিন পর এসে এত দ্রুত চলে যেতে। কিন্তু এখন আর কিছু করার নাই। কি করব বলো? এরপর খানিকটা সময় নিয়ে কিছু একটা ভাবে স্বপ্নিল। হঠাৎ রাহিতের উদ্দেশ্যে বলে, এক কাজ করা যায়, আমি যেহেতু একেবারেই থাকতে পারবো না, তাই লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব। কিন্তু মা আর সামিরার তো যাওয়া ইম্পর্টেন্ট না। ওরা যখন থাকতে চেয়েছে থাকুক এখানে। আর তুমিও চাইলে মায়ের সাথে এখানেই থাকতে পারো। তুমি কি থাকবে? স্বপ্নিলের কথা শুনে দিলারা বেগমও সায় দিলেন। রায়দাকে বললেন, কথাটা কিন্তু খারাপ বলেনি স্বপ্নিল। ওর যদি একান্তই যাওয়ার প্রয়োজন হয় তবে ও যাক আজকে। আমরা তিনজন কয়দিন পরে যাবনি। এছাড়াও বাসায় রহিমা খালা তো আছেই। স্বপ্নিলের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শাশুড়ির কথা শুনে আর চোখে একবার স্বপ্নিলের দিকে তাকালেও রাহিতা। স্বপ্নিল ওর দিকেই তাকিয়েছিল। সে চোখে খানিকটা আকুতি, যেন সে চায় না রাহিতা থেকে যাক এখানে। কথাই আছে, চোখে মনেই কথা বলে। সে চোখে তাকিয়েই রাহিতাও যেন ঠিক বুঝে গেল স্বপ্নিলের মনের খবর। সিদ্ধান্ত নিল সে চলে যাবে স্বপ্নিলের সাথে। কেননা এখানে থাকার ইচ্ছে থাকলেও স্বপ্নিলকে ছাড়া একা একা তার মন কিছুতেই বসতো না। তাই সে নিজেও চায় না স্বপ্নিলকে একা যেতে দিতে। স্বপ্নিলের শাশুড়ির উদ্দেশ্যে সে বলে, মা, আমি ওনার সাথে বাসায় যেতে চাইছি। আমারও ভার্সিটি শুরু হবে 2 দিন পর। চাইলেও থাকতে পারছি না। আপনি আর সামিরা থাকুন না। কয়দিন থেকে ধীরে সুস্থে না হয় আসুন। আমি না হয় পরে আবার আসবো নে। কিন্তু তুই না থাকতে চাইছিলি রাহি? হঠাৎ আবার কি হলো? এখানেই থাক আমাদের সাথে। একা একা যে কি করবি বাসায়? আরে মা, ও তো কাউকে তেমন কিছু চিনেই না এখানে। থেকেও বা কী করবে? রাহি যখন যেতেই চাইছে বাসায়, তখন যাক না আমার সাথে। সমস্যা কই? তুমি আর সাময়িক দিন মজা করো, ওকে আমি পরে নিয়ে আসবো। মায়ের কথার বিপরীতে উত্তর দেয় স্বপ্নিল। রায়তা তো রাজি হয়েই গেল, তাহলে মা এমন করছে কেন ভেবে পেল না সে। অদ্ভুত। এদিকে স্বপ্নিল রায়তার কথা শুনে বাইরে থেকে স্বাভাবিক থাকলেও মনে মনে হাসলেন দিলারা বেগম। দুজনের মন বিনিময়ে যে বাকি নেই, বিষয়টি বুঝতে বেগ পেতে হয় না তার অভিজ্ঞ চোখের। মুখভঙ্গি স্বাভাবিক রেখে তিনি দুজনের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, তোরা দুইটাই যখন যেতে চাইছিস তাহলে এটাই হোক। আমরা মা মেয়ে না হয় কয়দিন থেকে যাই। তোরা বাসায় যা। মায়ের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বপ্নিল। কথা বলে চলে যেতে লাগেন দিলারা বেগম। হঠাৎ কি মনে করে যেন থেমে গিয়ে বলেন, এই যে বৌমা, তোমার ভরসায় ছেড়ে দিচ্ছি কিন্তু আমার ছেলেকে। ওর খেয়াল রেখো। শাশুড়ির কথায় লজ্জা পেল রাহিতা। আর চোখে পাশে তাকিয়ে দেখে মায়ের কথা শুনে ঠোঁটে হাসি নিয়ে স্বপ্নিল তাকিয়ে আছে ঠিক তার দিকে। মা চলে যেতেই স্বপ্নিল ভ্রু নাচিয়ে বলে, কি বললো তোমার শাশুড়ি? শুনেছ তো? মনে থাকে যেন, মায়ের বৌমা।
ওর কথা শুনে লজ্জার মাত্রা আরেকটু প্রবল হলো রাহিতার। খানিকটা এদিক ওদিক তাকিয়ে আর কোনো কিছু না বলে দ্রুত পায়ে তাদের দুজনে ব্যাগ গুছাতে অন্যদিকে এগিয়ে গেল সে। লাঞ্চের পর বেরোতে হবে যে। দুজন বাসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ঢাকায় আকাশে তখন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ ডাকছে একটু পরপর। এমন সময় বাড়ির দরজায় লক থাকায় চমকে গেল স্বপ্নিল। বাসায় তো রহিমা খালাকে রেখে গিয়েছিল তারা। হঠাৎ কোথায় গেলেন তিনি না বলে? এত বছরের বিশ্বস্ত তিনি কখনই এমন করেন না। এজন্যে বাসে রেখে গিয়েছিলেন তার ভরসায়। কপালে ভাঁজ পড়ে স্বপ্নিলের। নিজের চাবি দিয়ে গেট খুলে বাসায় ঢুকতে ঢুকতে দারোয়ানকে ডাকল সে। রাহেতাকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিয়ে গেটে দাঁড়িয়ে দারোয়ানের সাথে কথা বলার জন্য দাঁড়ালো সে। খানিক বাদে দ্রুত পদক্ষেপে চলে এলো দারোয়ান। স্বপ্নিলকে দেখে আর একবার সালাম দিতে সে জিজ্ঞেস করলো, রহিমা খালা কোথায় গেছেন? তাকে বলে গেছেন কিনা? স্বপ্নিল পোস্টে মাথা চুলকে বোকা হেসে দারোয়ান বলল, আসলে স্যার, রহিমা খালা সন্ধ্যায় গ্রামে চলে গেছে। তার ভাই নাকি অনেক অসুস্থ, দেখতে গেছে। তার ফোনে টাকা ছিল না। আমারা কয়ে গেছিল আপনাদের ফোন দিয়ে জানাই দিতে। বাসায় চাবিও দিয়ে গেছে। আমি ফোন দিতে ভুলে গেছিলাম, মাফ করবেন। দারোয়ানের সরল স্বীকারোক্তিতে স্বপ্নিল কি বলবে ভেবে পেল না। গমের মুখে শুধু বলল, এরপর থেকে যেন এমন না হয়। অতঃপর দারোয়ানের থেকে চাবি নিয়ে বাসার ভেতরে ঢুকলো সে নিজেও। দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে উপরে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। মাত্র ফ্রেশ হয়ে জামা পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়েছে রাহিতা। আচমকা সে সময় কারেন্ট চলে যাওয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। ভয়ের তো সে স্বপ্নিলকে না পেয়ে তার স্বরে চিৎকার করে ওঠে। এর মধ্যে বিদ্যুৎ চমকে ওঠে, যেন পরিবেশকে আর একটু ভয়ঙ্কর বানিয়ে দিচ্ছে রাহিতার চোখে। এ ধোঁয়াশা অন্ধকারে রাহিতা কোনো দিকে যাবে ভেবে পেল না। ওর মনে পড়ল স্বপ্নিল তো নিচে আছে, এখনো হয়তো আসেনি উপরে। আর এখান থেকে তোর চিৎকারও শোনার কথা না। এখন কি হবে? ভয়ে চিন্তায় জমে যায় রাহিতা। কোনো মতে অনুমান করে দ্রুত পায়ে এগিয়ে যায় রুমের দরজার দিকে। আধার হাতড়ে কিছুটা সামনে এগোতেই নরম অথচ শক্ত কোনো কিছুর সাথে বাড়ি খায় সে। ভয়ে আবারও মৃদু স্বরে চিল্লিয়ে ওঠে রাহিতা। পর মুহূর্তে অনুভব করে দুটি হাত ওকে টেনে নিয়েছে নিজের দিকে। কিছুক্ষণের মাঝেই রাহিতার নিজেকে উপলব্ধি করে স্বপ্নিলের প্রশস্ত বুকে। প্রায় সাথে সাথেই স্বপ্নিলের আওয়াজ কানে আসে। রাহি, ভয় পেয়েছো? এটা আমি। স্বপ্নিলের কণ্ঠে যেন প্রাণ ফিরে পায় রাহিতা। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ গুজে পড়ে থাকে ওর বুকে। রাহিতার ভয় বুঝতে পেরে ওকে সামলানোর জন্য মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয় স্বপ্নিল। নরম সুরে বলে, এই মেয়ে, ভয় পাচ্ছ কেন এত? আমি আছি তো। জেনারেটর চালু হবে কিছুক্ষণের মধ্যেই। রিল্যাক্স। আপনি কখন এসেছেন? আমার চিৎকার শুনেও আওয়াজ দেননি কেন? আমি কতটা ভয় পেয়েছি জানেন আপনি? ধীর স্বরে বলে রাহিতা। একই সাথে ভয় ও লজ্জায় কণ্ঠ নেতিয়ে গেছে ওর। কিছুক্ষণ সেভাবেই অতিক্রম হলো। রাহিতা ভয়ে ওকে ছাড়তেও পারছে না। আবারে প্রথম এতক্ষণ স্বপ্নিলে বুকে লেপ্টে থাকতে বেশ লজ্জা ও অস্বস্তি হচ্ছে ওর। তবে রাহিতার লজ্জা লাগলেও স্বপ্নিলকে অতটা বিচলিত হতে দেখা গেল না। সে বেশ নির্বিকার ও স্বাভাবিক। মিনিট 5 অতিক্রম হওয়ার পরেও যখন কারেন্ট এলো না, তখন দ্বিধাগ্রস্ত রাহিতা স্বপ্নিলের উদ্দেশ্য বলল, আপনি না বললেন জেনারেটর চালু হবে কিছুক্ষণের মধ্যেই, তবে এখনো লাইট চালু হচ্ছে না কেন? রাহিতার প্রশ্নে স্বপ্নিলকে হাসতে দেখা গেল। হাসির দমকে বুকটা হালকা কেঁপে উঠল ওর। সে খানিকটা বুঝে রাহিতা খানের কাছে মুখ আনল। অতঃপর বেশ শান্ত অথচ রহস্যময় কণ্ঠে বলল, বাইরে বৃষ্টি, বাসায় আমরা দুজন একা। যদি আজ ইলেকট্রিসিটি না আসে তাহলে? স্বপ্নিলের প্রশ্নে এক শীতল স্রোত বয়ে গেল রাহিতার সিঁড়ি দাঁড়াই। বিস্মিত সে হতভম্বতায় ঝট করে সরে দাঁড়ায় স্বপ্নিলের বুক থেকে। রাহিতার হঠাৎ এভাবে সরে যাওয়ায় খানিকটা অবাক হয় স্বপ্নিল। ওর আগে চড়েই রাহিতার বুকে দুরু দুরু হৃদকম্পন বাড়তে থাকে। শ্বাস প্রশ্বাস পাল্লা দিয়ে ওঠানামা করে। শুষ্ক ঢোক গিলে রাহিতা ইতস্ত কণ্ঠে বলে, এমন কিছুই হবে না, এক্ষুনি লাইট এসে যাবে, আমি জানি। রাহিতার কথা বলার ধরনে হেসে ফেলে স্বপ্নিল। নিশ্চুপ কক্ষে ওর হাসির শব্দে আরেকটু লজ্জা পায় মেয়েটা। তবে অন্ধকার একে অপরের চেহারা না দেখায় কেউ কারো রিয়াকশন দেখতে পায় না। বাতাসের জানালার পর্দা সরে যায়। ক্ষিপ্ত মেঘের ঘর্ষণে বিদ্যুৎ চমকে ওঠে। সেই আলোতে এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হয়। এ আবছা অন্ধকারেও দুজন অনুভব করে নিজেদের হৃদয়ে ছুটতে থাকা ভিন্ন ভিন্ন অনুভূতির জোয়ার। একজনের মনে যেখানে ভয়, লজ্জা ও উৎকণ্ঠা, সেখানে অপরজনের মনে নবপ্রেমের জোয়ার।
বৃষ্টি স্নাত এ রাতে অনুভূতির সাগরে ভেসে যেতে যেতে হিমছিম খাচ্ছে দুজনেই। মনের নিষিদ্ধ অনুভূতিগুলোকে নাড়া দিতেই প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ হয়। বিদ্যুতের ঝালকানিতে যেমন এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে, ঠিক তেমনই বিকট গর্জনে ভয় পেয়ে পুনরায় স্বপ্নিলে কাছে যেতে বাধ্য হয় রায়তা। চোখ মুখ খিচে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে প্রিয়তমাকে। রায়তের উৎকণ্ঠা বুঝে ওকে শক্ত করে বাহুবন্ধনীতে আবদ্ধ করে রাখে স্বপ্নের। বেশ কিছুক্ষণ সময় দেয় শান্ত হওয়ার, তবু রায়তার কম্পন থামছে না। ওকে অভয় দিতে শেষমেশ স্বপ্নিল এক অদ্ভুত কাণ্ড করে বসে। ক্রমাগত চুলে হাত বোলানোর এক ফাঁকে হঠাৎ অতি সন্তর্পণে খুব যতনে এক গাঢ় চুমু খায় রায়তার কপালে। প্রায় 2 মাস হতে চলল বিবাহিত জীবনে। এ প্রথমবার স্বপ্নিলের উষ্ণ স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য হার্টবিট মিস করে রায়তা। অনুভূতিতে অসাড় হয়ে যেন কিছুক্ষণের জন্য শ্বাস নিতেও ভুলে গেল সে। অখিদ একসাথে ভালো লাগা ও বিস্ময় বড় হলো নিমিষেই। স্বপ্নিলে বুক থেকে মাথা তুলে উপরে তাকালো রায়তা। না দেখো এই অন্ধকারে সে অনুভব করলো স্বপ্নিল মাথাটা ঝুঁকিয়ে রেখেছে এবং এখনও ওর দিকেই তাকিয়ে আছে। আলো আধারির খেলায় একে অপরের মায়ায় মোহাবিষ্ট হয়ে দুজনের মধ্যিখানের দূরত্ব আরও খানিকটা ঘুচবে, ঠিক এমন মুহূর্তে নিষ্ঠুরের মতো ব্যাঘাত ঘটালো ইলেকট্রিসিটি। লাইটের তেজ আলোয় কয়েক পলক চোখ বন্ধ করে রাখলো দুজনে। পুনরায় চোখ খুলতেই যেন মস্তিষ্ক অবশেষে সজাগ হয়ে উঠল। এতক্ষণ যারা দখল করেছিল আবেগে, সেই রেশ নিমিষেই কেটে গেল। অতঃপর মুহূর্তে একে অপরের থেকে ছিটকে সরে দাঁড়ালো দুজনে। লজ্জা ও অস্বস্তিতে ইতস্ত করতে লাগলো দুজনেই। বরাবর সব বিষয়ে মজা করার স্বপ্নিল যেন এবার খানিকটা দমে গেল। কিছুক্ষণ ভেবে চিনতে বলার মতো শব্দ খুঁজতে সক্ষম হলো। নিজের কর্মকাণ্ডে সে নিজেই অবাক। যদিও একদিন সে নিজেও বুঝেছে সে ধীরে ধীরে রায়তার প্রতি বেশ ভালোই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তাই বলে হুট করে এভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটা সচরাচর ওর সাথে ঘটে না। তবে রায়তার সংস্পর্শে আসলে যেন সব কিছুই এলোমেলো হয়ে যায়। অতি কষ্টে পাথর হয়ে যাওয়া মনটাতেও যেন রং বেরঙের ফুল ফোটে। পুনরায় ভালোবাসার ভেলায় চড়তে মন সানন্দে রাজি হয়। অপরদিকে মস্তিষ্ক তা মানতে নারাজ। একবার প্রেমে ধোঁকা খেয়ে পুনরায় সে পথ মারাতে ভয় দেখায়। বারবার প্রশ্ন তুলে আবারও যদি মনের বিনিময়ে মন না মিলে, তবে কি করবে সে? এ ধাক্কা সামলানো যে বড্ড মুশকিল হয়ে যাবে স্বপ্নের জন্য। চোখ বন্ধ করে মন ও মস্তিষ্কের অদৃশ্য লড়াইয়ের সমাপ্তি ঘটায় স্বপ্নিল। তর্জনী ও বৃদ্ধাঙ্গুল কপালে রেখে কিছুক্ষণ ডোলে আবার চোখ মেলে। স্বাভাবিক চোখে তাকায় সামনে দাঁড়ানো লাজুক আবরণে মোড়া রায়তার দিকে। যে পবিত্র মুখ দেখে স্বপ্নিলের নির্লজ্জ মনের আবারও চুমু খেতে মন চায়, কিন্তু মনের এইসব লাগামহীন ভাবনা রায়তাকে বুঝতে না দিয়ে গলা ঝেড়ে ওর মনোযোগ আকর্ষণ করে সে বলে, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো খাই। তোমার পাইনি? হ্যাঁ। মাথা নাড়ে সায় দিয়ে রায়তা। সত্যি খিদে পেয়েছে ওর। সেদিক চেয়ে স্বপ্নিল বলে, জার্নি করে এসে তোমায় রান্না করার কষ্ট দিতে চাইছিলাম না। বৃষ্টি বাদল না হলে খাবার অর্ডার দিতে পারতাম, কিন্তু এই বৃষ্টি তো ভিজে কেউ ডেলিভারি দিতেও আসবে না। আরে কিসের কষ্ট? এটা কোনো ব্যাপারই না। আমি নিচে যাচ্ছি, দেখছি ফ্রিজে কিছু আছে নাকি। বলতে বলতে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে যেয়ে আটকে যায় রায়তা। যদিও লাইট আছে, তবুও ফাঁকা বাড়িতে এভাবে একা একা নিচে যেতে ওর ভয় লাগছে। কিন্তু সেটা স্বপ্নিলকে কিভাবে বলবে? এমনি একটু আগে যা হলো তাতে এখনও লজ্জার রেশ কাটেনি ওর। না জানি স্বপ্নিল কি ভেবে বসে। রায়তা যখন নিজ ভাবনায় বিভোর, তখন পেছন থেকে স্বপ্নিলের আওয়াজ কানে ভাসে। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন মাঝপথে? পেছন ফিরে স্বপ্নিলকে আসতে দেখে মনে মনে বেশ খুশি হয় রায়তা। যে খুশির রেশ ওর চোখে মুখে স্পষ্ট ভাসে। সে মাথা নাড়িয়ে কিছু না বলে পুনরায় হাঁটা আরম্ভ করে। নিচে নেমে সোজা রান্নাঘরে চলে যায় দুজনে। ফ্রিজ ঘেটে দুজনে খাওয়ার মতো যখন কোনো তরকারি পেল না, তখন পিছন ফিরে স্বপ্নিলের উদ্দেশ্য রায়তা বলে, তরকারি তো নেই তেমন। রহিমা খালা তো জানতেন না আমরা আসছি, আর উনি বাড়ি চলে যাবেন দেখে বোধহয় কিছু রাঁধেনি না। এখন কি রান্না করব তাহলে? কি খাবেন বলুন? ঝটপট হয়ে যাবে এমন কিছু বানাও তো। আমার ভীষণ ক্ষুধা রাহি, কিছু একটা বানালেই হলো পেট ভরার মতো। ঠিক আছে। খিচুড়ি খাবেন? ফ্রিজে বেগুন দেখলাম কয়েকটা। খিচুড়ি, বেগুন ভাজি আর সাথে ডিম ভাজি করলে কেমন হয়?
বেস্ট হয়, বৃষ্টির দিনে খিচুড়ির চেয়ে ভালো কিছু হতেই পারে না। চলো তাড়াতাড়ি শুরু করো, আমিও হেল্প করছি তোমায়। স্বপ্নিলের কথায় মাথা নাড়িয়ে কাজ শুরু করে রাহেতা। চাল বের করতে করতে হেসে জিজ্ঞেস করে, কি হেল্প করবেন? আমি এই করছি, লাগবে না আপনার কিছু করা। কেন, নিজের বউয়ের হেল্প করতে সমস্যা কোথায়? এখানে লজ্জার তো কিছু নেই। আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছে। আমি বেগুন কাটতে পারবো মনে হয়, দেখি দাও তো এদিকে। কথা বলতে বলতে ফ্রিজ থেকে বেগুন বের করে ধুয়ে ফেলে স্বপ্নিল। রায়তা খিচুড়ি চুলোয় বসিয়ে এসে ওর সাথে বেগুন কাটতে আরম্ভ করে। দুজনে মিলে কথার ফাঁকে ফাঁকে বেশ খানিকটা কাজ এগিয়ে নেই। কাটা শেষে স্বপ্নিল সবেমাত্র হাত ধুয়েছে, এমন সময় ওর ফোন বেজে ওঠে। হাত মুছে সেদিক এগিয়ে যেতেই দেখে মা ফোন দিয়েছে। ফোন ধরতে দিলেরা বেগম বলেন, কি রে, বাসায় পৌঁছেছিস তোরা? একটাবার ফোন দিয়ে জানালিও না, আমার কি টেনশন হয় না? সরি মা, এদিকে বেশ বৃষ্টি হচ্ছে তো। আমরা বাসায় পৌঁছেছি ঘন্টাখানেক হবে। ফোন দিতে যে ভুলে গেছিলাম। আচ্ছা, রাহি কোথায়? ওকে ফোনটা দে তো। কি খাবি তোরা আজ? রহিমাকে বল বানিয়ে দেবে। রহিমা খালার ভাই অসুস্থ, তাই গ্রামে চলে গেছে মা। বাসায় এসে জানতে পারি দারোয়ানের থেকে চাবি রেখে গেছে। তুমি চিন্তা করো না, আমরা ম্যানেজ করে নিচ্ছি। রাহিতা রান্না করছে, স্পিকারে দিচ্ছি, দাঁড়াও। স্বপ্নের ফোন স্পিকার দিতে রাহিতা কথা বলে, হ্যালো মা, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আমি চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখন বেগুন ভাজা করব, সাথে ডিম ভাজা। এইটুকুই আজ ডিনারের জন্য বেশ হবে। বাহ, ভালো করেছিস তো। তা তুই একা একাই সব করেছিস নাকি? আমার বাঁদরটা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে নাকি, না তোর সাহায্যও করেছে? রাহিতা, তোমার শাশুড়িকে বলে দাও আমি বসে বসে খাওয়ার মানুষ নই, কাজ করে তবেই খাই। মায়ের কথার বিপরীতে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল স্বপ্নিল। ওর কথায় মুখ টিপে হাসল রাহিতা। শাশুড়ি উদ্দেশ্যে বলল, উনি আমায় হেল্প করছেন মা, দুজন মিলেই করছি সবকিছু। আচ্ছা, যাক, তাহলে তোরা রান্না বাড়া কর, কাল কথা হবে। রাখছি কেমন? আল্লাহ হাফেজ। কথা শেষ হতেই ফোন কেটে দিয়ে রাহিতের পাশে কেবিনের সাথে হেলান দিয়ে স্বপ্নিল বলে, দেখছো, বলেছিলাম না, তোমার শাশুড়ি থাকলে এটাই জিজ্ঞেস করতো, এবং হয়েছেও তাই। হুম, আমার শাশুড়ি মা অনেক ভালো। মুচকি এসে বলে রাহিতা। অতঃপর বেগুন মাখানো শেষ করে হাত ধুতে বেসিনে চলে যায় সে। হাত ধোয়ার মাঝেই অনুভব করে নিজের ঠিক পেছনে কারো উপস্থিতি। ঘাড়ে ঘুরিয়ে স্বপ্নিলকে এভাবে পেছনে দাঁড়াতে দেখে চমকে ওঠে সে। কিন্তু স্বপ্নিল সেদিকে পাত্তা না দিয়ে নিঃশব্দে পেছন থেকেই রাইতার দু হাতের উপর হাত রেখে ওর হাতে লেগে থাকা বাকি সাবানের ফেনাগুলো ধুয়ে দিতে দিতে বলে, আর শাশুড়ির ছেলে, তাকে কেমন লাগে তোমার? হঠাৎ স্বপ্নিলের এমন কাজে ও কথায় এতক্ষণ শান্ত হয়ে থাকা হৃদস্পন্দন আবারও বাড়তে থাকে রাহিতার। মনে মনে ভাবে মায়ের ছেলেকে তার কেমন লাগে এটা ঠিক কিভাবে জানাবে তাকে, যদি স্বপ্নিল কিছু মনে করে। স্বপ্নিল এখন যতই সহজ হোক রাহিতার সাথে, যতই হাসি খুশি হয়ে মেলামেশা করুক, দিন শেষে তাদের সম্পর্কে ও একটা জায়গায় কেন যেন একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। কবে ওরা পুরোপুরি স্বাভাবিক একটা দম্পতি হবে সেটা রায়তার জানা নেই। প্রত্যাখ্যানের ভয়ে না সে নিচে থেকে একবারে নিজের ভালোবাসার কথা বলতেও পারছে না। পাশে ভয় হয় যদি স্বপ্নিল আবার ওর মন ভেঙে দেয়। অ্যাটলিস্ট আজকের ঘটনার পর রায়তা বুঝেছে স্বপ্নিলের প্রতি দুর্বল, কিন্তু সে এখনো বিষয়টা স্বীকার করতে প্রস্তুত নয়। তাই তো তখন এভাবে প্রশংসা পাল্টে রায়তাকে নিয়ে নিচে চলে এলো। স্বপ্নিল টের না পেলেও রায়তা ঠিকই বুঝেছে, তাই সেও আর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ চলে এলো। দ্বিধান্বিত রায়তার চিন্তাধারায় ব্যাঘাত ঘটল যখন মুখের উপর ভেজা কিছুর উপস্থিতি অনুভব হলো। চোখ পিট পিটিয়ে সামনে তাকাতেই দেখে ওর মুখে হাতের পানি ছিটিয়ে দিয়েছে স্বপ্নিল। চোখ মুখ কুঁচকে রাহিতা সেদিক তাকিয়ে স্বপ্নিল ভ্রু নাচায়, যা দেখে বিরক্তের সহিত তাকাতেই ওকে ছেড়ে সরে দাঁড়ায় স্বপ্নিল। রাহিতা তাদের দাঁত চেপে বলে, শাশুড়ির ছেলে একটা আস্ত ফাজিল। এখন সরুন তো এইখান থেকে। ডিম বেগুন এগুলো ভাজতে হবে, খিচুড়িও প্রায় হয়ে গেছে, সময় নষ্ট হচ্ছে আমার। রাহিতের কথায় সায় দিয়ে স্বপ্নিল নিজেও সরে গেল। অতঃপর দুজন মিলে গল্পের সাথে সাথে আজকের জন্য রান্নার আয়োজন সম্পন্ন করল। খেতে বসে স্বপ্নিলে মনে হলো রাহিতার রান্নার হাত বেশ ভালো। এত সাধারণ খাবার তবুও যেন দুজনে মিলে তৈরি করা আজকের খাবারে অন্যরকম এক পরিতৃপ্ত আছে। ভোজন রসিক সে
সানন্দে পেট ভরে খেল। খাওয়া শেষে সব গুছিয়ে রাহেতের হাত ধরে নিজেদের রুমের উদ্দেশ্যে চলল দুজনে। বিছানায় শুয়ে পাশে তাকিয়ে রাহেতের উদ্দেশ্যে স্বপ্নিল বলল, সকাল 8টায় ডেকে দিও তো। খাওয়া দাওয়া সেরে 9টার মধ্যে বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। কাল সময় মতো অফিস পৌঁছানো খুব দরকার। আচ্ছা, আমি ডেকে দিব। এখন ঘুমিয়ে পড়ুন। তুমিও ঘুমাও। অতঃপর চোখ বন্ধ করতেই সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণে ঘুমে তলিয়ে গেল দুজনে। জার্নি শেষে ভরপেট তাদের এখন একটা ভালো ঘুমের বড্ড প্রয়োজন। বৃষ্টি শেষে হালকা রোদের দেখা মিলেছে সকালে। জানালার পর্দা ভেদ করে সকালবেলা সেই আলো এসে ওকে ঝুঁকে দিল রাহেতের চোখে। পিটপিটে সদ্য ঘুম ভেঙে চোখ মেলে আস্তে ধীরে উঠে বসল সে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখল 7টা 5 বাজে। আস্তে ধীরে উঠে ফ্রেশ হতে চলে গেল সে। কাল জার্নি করার পর রাত হয়ে যাওয়ায় আর গোসল করেনি সে, তাই সকালে উঠেই ঝটপট গোসল করে নিল। এসব করে বের হতে হতেই 7টা 45 বেজে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঝাড়ছে রাহেতা, ঠিক তখনই ওর মনে হলো ফোনের ভাইব্রেশনের মৃদু শব্দ আসছে। তোয়ালে মেলে দিয়ে সন্দেহ মোতাবেক এগিয়ে গিয়ে নিজের ফোন চেক করলো সে। না, এখানে তো কোনো ফোন আসেনি। সফটওয়্যারের দিকে সাইড টেবিলে হেঁটে যেতেই আবারও ফোন বেজে ওঠায় আবার বিষয়টা স্পষ্ট হলো রাহেতের কাছে। স্বপ্নের ফোন সাইলেন্ট করা। এখান থেকে আওয়াজ আসছে বারবার। হাত বাড়িয়ে রাহেতে দেখে তুষার নামের একজনের 6টা মিস কল। রাতে ঘুমে ডিস্টার্ব না হওয়া এর জন্য ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিল স্বপ্নিল। তাই রাহিতাকে ডেকে দিতে বলেছে সকাল সকাল। ঘড়িতে সময় দেখে এবার স্বপ্নিলকে ডাকে রাহিতা। বেশ কয়েকবার ডাকার পর যখন স্বপ্নিল উঠছে না, তখন রাহিতা বলে ওর ফোন বেজেছে আর এটাতেই কাজ হয়। হুট করে চোখ মেলে তাকায় স্বপ্নিল। রাহিতার হাত থেকে ফোন নিয়ে কানে লাগাতেই কথা হয় ছেলেটার সাথে। সে পার্থপক্ষে স্বপ্নিলের অফিসের ম্যানেজার। রাহিতা খেয়াল করে কথা বলার মাঝেই ক্ষণে ক্ষণে স্বপ্নিলের মুখ পেশি শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো কারণে ব্যাপক রাগান্বিত সে। কৌতূহলী রাহিতা কল করার পর কি হয়েছে জিজ্ঞেস করতেই যেন স্বপ্নিল রাগে ফেটে পড়ে। ফোনে রাগ ওর উপর ঝেড়ে বলে, 8টা 16 বাজে এখন। তোমায় বলেছিলাম 8টায় ডেকে দিতে। এখন রেডি হব কখন, খাবো কখন, আর যাবো কখন? একটা দিন ডেকে দিতে বলছি, তা বললেন না তুমি। অনেকদিন পর স্বপ্নের এমন ধমকে অবাকের চূড়ান্তে পৌঁছে যায় রাহিতা। কষ্টে ওর চোখে পানি চলে আসে। সে তো ঠিক সময় ডেকেছিল স্বপ্নিলকে। সে নিজেই তো ফোনে কথা বলে এতগুলো সময় নষ্ট করলো। এটা কি রাগের মাথায় খেয়াল করেনি সে? রায়তা নিজের পক্ষে কথা বলতে ধরে, চোখের পানি বের হতে দেয় না। চোখ মুখ শক্ত করে মুখ ফুটে বলে, একদম আমার উপর দোষ দিবে না বলে দিচ্ছি। আমি ঠিক 8টায় আপনার ডেকেছি, আপনি ফোনে এতক্ষণ সময় নষ্ট করলেন, আবার এখন শুধু শুধু আমার উপর রাগ ঝাড়ছেন। রায়তা পাল্টে জবাব দেওয়ায় যেন রাগ আরেকটু বেড়ে গেল স্বপ্নিলের। তবে এবার আর জবাব না দিয়ে রাগে গজগজ করতে করতে দ্রুত পায়ে উঠে যায় সে। রাগের মাত্রা বুঝতে ঠ্যাস করে বাথরুমের দরজা লাগিয়ে বুঝিয়ে দেয় সে ক্ষেপে আছে। ফ্রেশ হয়ে বেরোতেই ওর কাপড় চোপড় বিছানার উপর রেডি করে রাখা দেখেও কিছু বলে না স্বপ্নিল। তাড়াতাড়ি রেডি হয়ে বিনা নাস্তা করে চলে গেল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার আগে রাহেতার সাথে আর একটা কথা বলল না সে। ব্যস্ত হাতে কাকে যেন ফোন করে কথা বলতে বলতে বেরিয়ে গেল বাসা হতে। হঠাৎ স্বপ্নিলের এমন বদলে যাওয়া আচরণে অভিমান জন্মে রায়দার ছোট্ট মনে। কই, সে তো কিছু করেনি। তবে কেন স্বপ্নিল ওর উপরে এভাবে রাগ ঝাড়ল? ওর কি খারাপ লাগে না? আর তার চেয়েও বড় কথা, কিসেরই বা এত রাগ, এত ক্ষোভ জন্মালো স্বপ্নিলের মনে, যার কারণে সে এভাবে এত তাড়াহুড়ো করে ঢাকায় আসলো? হয়েছেটা কি ওর অফিসে? বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে স্বপ্নিলের চলন্ত গাড়ির দিক তাকিয়ে ভাবতে থাকলো রাহিতা। সকাল 10টা। বারান্দায় চুপচাপ বসে আছে রাহিতা। স্বপ্নিলের উপর রাগে কিছু খায়নি সে সকালে। মনের মাঝে মুঠো পড়া অভিমান ও রাগ নিয়ে ফুসছে শুধু। কিছুক্ষণ আগে দিলেরা বেগমের সাথে কথা হয়েছে তার। ওনারা আগামী পরশু আসবেন ঢাকায়, অর্থাৎ আরও 2টো দিন স্বপ্নিলের সাথে একা থাকতে হবে বাসায়। এটা ভেবেই রাহিতার বিরক্ত লাগছে এখন। যে আগ্রহ নিয়েও ঢাকায় এসেছিল স্বপ্নিলের সাথে, আজ সকালে করা আচরণে যেন সব মুছছে গেল। রাহিতা যতক্ষণ রাগে বিভোর ততক্ষণে ঘড়িতে 10:30 বেরিয়ে গেছে। টুংটাং করে বেজে উঠে মুঠোফোনের ধ্বনি ভেসে আসছে রুমে থেকে। রুমে যে ফোন নিতেই দেখে স্বপ্নিলের নাম জলজল করছে স্ক্রিনে। যে নাম দেখে অভিমানে পাল্লা তরতর করে বেড়ে ওঠে। মাথা চাড়া দেয় রাগ। তাই কতক্ষণ বেজে উঠে ক্লান্ত হয়ে একা একাই বন্ধ হয়ে যায় ফোন। কল কেটে যাওয়ার পর আরও 3বারের মতন ফোন দেয় স্বপ্নিল। রায়তা তবু ধরে না। মনে মনে স্বপ্নিলকে জ্বালিয়ে বেশ শান্তি পায় সে। নির্ঘাত অনেক বিরক্ত হয়েছে যে লোকটা। ঠিক হয়েছে,
মনে মনে ক্রুর হাসে রাহিতা। মিনিট 5 অতিক্রম হয়, কলিং বেল বেজে ওঠে। রাহিতা চমকায়, এই সময় আবার কি আসলো? স্বপ্নিল না অফিসে? ও আবার চলে আসেনি তো? কিন্তু অফিসে তো অনেক জরুরি কাজে কথা বললো স্বপ্নিল। এত তাড়াতাড়ি আসার কথা না, তবে কে? ভাবতে ভাবতেই মেন দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করে বাইরে কে। দারোয়ানকে দেখে আর একটু অবাক হয়। দরজা খুলে দিতেই রায়তাকে দেখে সালাম দেয় দারোয়ান। নম্র হেসে একটা বক্স ওর হাতে দিয়ে বলে, ম্যাম, এটা আপনার জন্য। এটা কি সোলেমান ভাই? তা তো জানি না, একটা ছেলে আসছিল একটু আগে, এটা দিয়ে গেল। এরপর স্বপ্নিল স্যার ফোন দিয়ে বলল আপনারে দিয়া যাইতে। দারোয়ান মাথা চুলকে বলে, আর কথা না বাড়িয়ে উনার থেকে বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দেয় রাহিতা। সবাই বসে কৌতূহলের সাথে বক্সটা খুলতে চোখে পড়ে ভেতরের পার্সেল। মনে হয় কোনো খাবার, অন্তত ভেতর থেকে আসা সুগন্ধ তাই বলছে। পার্সেলটা তুলতে নিজে চোখে পড়ে একটি চিরকুট, তাতে গুটি গুটি অক্ষরে ছোট্ট করে লেখা সরি। রায়তা এবার আর বুঝতে বাকি রয় না এটা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। একই সাথে স্বপ্নিলের দেওয়া চিরকুট ও খাবার দেখে এতক্ষণে মন খারাপ যেন নিমেষে কয়েক গুণ হালকা হয়ে গেল। সবে মাত্র খাবারের প্যাকেট খুলেছে রায়তা, সেই সময় পুনরায় স্বপ্নিলে ফোন আসে। এবার আর রাগ দেখায় না রায়তা, কোমল সে স্বপ্নিলের নিকট থেকে একটু যত্ন পেয়েই গলে যায়। ফোন না ধরে থাকতে পারে না আর। ফোন ধরতে ওপাশ থেকে স্বপ্নিলের বিচলিত কণ্ঠস্বর ভেসে আসে ততক্ষণাৎ। কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? স্বপ্নিলের প্রশ্নে অদ্ভুত ব্যাকুলতাও অস্থিরতা টের পায় রাহেতা, তবু শান্ত স্বরে বলে, এমনি। আপনার কি সমস্যা? এত ফোন দিচ্ছিলেন কেন? এমনি মানে? তুমি এতক্ষণ ইচ্ছা করে আমার ফোন ধরছিলে না? মজা করছো আমার সাথে? মজা করব কেন? সবসময় আপনার ফোন ধরতে বাধ্য নই আমি। অবশ্যই বাধ্য তুমি। দাঁতে দাঁত চেপে বলে স্বপ্নিল। ভেবেছিল এবার ফোন দিয়ে ভালোভাবে কথা বলবে রাহেতার সাথে, সকালে আচরণের জন্য সরি বলবে, কিন্তু এখন মেয়েটার আচরণে তেরা উত্তর শুনে নিজেই মেজাজ আবার ক্ষিপ্ত হচ্ছে। রায়তা উত্তর না দেওয়ায় স্বপ্নিল নিজেও ফুঁস করে এক দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে এবার নরম কণ্ঠে বলে, বাসায় কেউ নাই, তোমায় একা রেখে গেছি, আর এদিকে তুমি এতবার ফোন দেওয়ার পরেও ধরছিলে না। আমি কত টেনশনে পড়ে গেছি তুমি জানো? কেন এমনটা করলে রাহি? রায়তে এবারও নিশ্চুপ রয়, তবে এবার তার অনুভূতি ভিন্ন। এখন সে উপলব্ধি করে স্বপ্নিলের তখনকার বিচলিত হওয়ার কারণ। সে ওর জন্য এতটা চিন্তা করছে, ওর খেয়াল রাখছে, বিষয়টা হৃদয় জড়িয়ে দেয়। রায়তা নিচু স্বরে বলে, সরি, আর করব না এমন। এতক্ষণ পর রায়তার স্বাভাবিক কণ্ঠে শুনে স্বস্তির শ্বাস ফেলে স্বপ্নিল। সে নিজেও স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, খাবার পেয়েছো? হ্যাঁ, মাত্রই পেলাম। তাহলে খেয়ে নাও। আচ্ছা। এখনো মুড অফ? নির্বিকারভাবে প্রশ্ন করে স্বপ্নিল। রায়তা একবার ভাবল বলবে এখনো রেগে আছে স্বপ্নিলের উপর, কিন্তু পরক্ষণে ওর মনে হলো এমনটা করা ঠিক হবে না। স্বপ্নিল অবশ্য ঝামেলায় কদিন কেমন অস্থিরতায় দিন কাটাচ্ছিল, সেটা রায়তা বেশ ভালোই দেখেছে। সকালে যদিও স্বপ্নিলের উপর রাগ হয়েছে, তবুও বিচক্ষণ রায়তা বুঝে কারণ ছাড়া হুট করে স্বপ্নিল এমনটা করবে না। তাই তো এত কিছুর মাঝেও স্বপ্নিল ঠিকই মনে করে ওর জন্য খাবার পাঠিয়েছে, সাথে ছোট চিরকুট। তাই এই মুহূর্তে আর মনোমালিন্য বাড়ানোর ইচ্ছে হলো না রাহেতার। কিছুক্ষণ চুপ থেকে স্বপ্নের উদ্দেশ্যে সে বলে, আপনি খেয়েছেন? হ্যাঁ, মাত্র খেলাম। তুমি খেয়ে নাও এক্ষুনি। আচ্ছা, আপনি কিভাবে জানলেন আমি না খেয়ে বসে আছি? রাহেতের প্রশ্নে স্বপ্নিল হাসে। সে বলে, এতদিন তোমার সাথে থেকে থেকে একটু তো চিনি তোমায়। এর আগেও একদিন আমাদের ঝগড়া হয়েছে, তুমি ওদিন রাগ করে খাও নাই। এটা তোমার অনেক বাজে অভ্যাস। এই অভ্যাস ছাড়ো রাহি। কতক্ষণ খালি পেটে আছো সে খেয়াল আছে তোমার? স্বপ্নের কথার বিপরীতে রাহেতে আস্তে করে বলে, এখন থেকে আমি যতবার রাগ করে না খেয়ে থাকবো, আপনি ততবার আমার জন্য খাবার পাঠাবেন, ওকে? রাহেতের এহেন বোকা বোকা প্রশ্নে জোরে হেসে ফেলে স্বপ্নিল। ওর হাসির আওয়াজে ফোনের ব্যাপারে লজ্জায় মেয়ে যায় রাহেতা। সে কি মনের কথা বলে ভুল কিছু বলেছে? স্বপ্নিল নিশ্চয়ই এখন মজা নেবে। রাহেতার ভাবনার মাঝে স্বপ্নিল কিছু বলবে তার আগেই ওর ম্যানেজার চলে আসে রুমে। তাই আর কথা বলার সুযোগ পায় না স্বপ্নিল। পরে কথা বলছি। ফোনটা কেটে দেই। এদিকে স্বপ্নিলে হুট করে ফোন কেটে দেওয়ায় খানিকটা মিয়ে যায় রাহিতা। ভাবে ওর সেই প্রশ্ন করাটা উচিত ছিল না হয়তো। মনে হয় স্বপ্নিল ইতস্ত বোধ করেছে, যার ফলে এভাবে ফোন কেটে দিল। মনে মনে হতাশ হয়ে খাবারের প্যাকেট খোলে রাহেতা। দুটো চিকেন স্যান্ডউইচ পাঠিয়েছে স্বপ্নিল। তা দেখে প্রশস্ত হাসে রাহেতা। ও একদমই ভারী নাস্তা করতে পারে না সকালে, এ বিষয়টাও খেয়াল করেছে স্বপ্নিল। ভাবতেই অন্যরকম ভালো লাগে।
মিটিং রুমে অফিসের সদস্যদের সাথে বসে আছে স্বপ্নিল। তার অধীনে কাজ করা এক কর্মচারী তাদের কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এক বড় বিদেশি কোম্পানির সাথে ডিল করার জন্য স্বপ্নিলদের কোম্পানি যে প্রেজেন্টেশন রেডি করেছিল তা ওই ব্যক্তি আরেকটি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে ফাঁস করে দিয়েছে। জুবাইর নামক সেই ব্যক্তি মূলত ওই কোম্পানির স্পাই হিসেবে কাজ করছিল, যা কিছুদিন আগে জানতে পারে স্বপ্নিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, যার ফলে সব মিলিয়ে এ ব্যাপারে বেশ বিপাকে পড়েছে স্বপ্নিলের কোম্পানি। এই স্বল্প সময় কিভাবে সব সামাল দিবে ভেবে পাচ্ছে না কেউ। সে বিষয়ে আলোচনা করতেই কোম্পানির সব গুরুত্বপূর্ণ পোস্টের মেম্বারদের নিয়ে আজকের এই মিটিং। সবার আলোচনা শেষে ঠিক করা হলো ওরা যে সরাসরি ওই বিদেশি ডিলারদের সাথে দেখা করবে এবং এ বিষয়ে কথা বলবে। উপায় না পেয়ে শেষমেশ স্বপ্নিল নিজেও রাজি হয়। ম্যানেজার জিজ্ঞেস করে সব ঠিকঠাক করে কবেকার ফ্লাইট বুক করবে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে স্বপ্নিল বলে সামনের সপ্তাহের টিকিট বুক করতে। একই সাথে ওর সাথে যারা যাবে তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কারো কোনো সমস্যা নেই তো? না স্যার, আমাদের যেহেতু ভিসা করাই আছে, তাহলে সামনের সপ্তাহে গেলে কোনো প্রবলেম হবে না, সবাই গোছগাছও করতে পারবো। তাহলে আজকের মিটিং এখানেই শেষ। যে যার মতো কাজ হ্যান্ডেল করুন, আর যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি দেখে নিব। ওকে স্যার, আমরাও চাই ওর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমাদের কাছে কিছু প্রমাণ আছে, ওর বিরুদ্ধে জলদি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বপ্নিল যখন বাড়িতে পৌঁছে তখন সন্ধ্যা 6টার মতন হবে। রাহিতা একা বাসেই আছে, তাই অফিসের কাজে মিটিংয়ে অন্ধকার নামার আগে আগে ক্লান্ত শরীরে তড়িঘড়ি করে সে বাসায় আসার চেষ্টা করেছে। কয়েকবার কলিং বেল বাজাতে রাহিতা মিষ্টি হেসে দরজা খুলে দিল। নীল রঙের সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দেওয়া স্নিগ্ধ রাহিতাকে দেখে কিছুক্ষণের জন্য মন প্রাণ জড়িয়ে গেল স্বপ্নিলের। এতক্ষণের ক্লান্তি যেন নিমিষেই জিয়ে গেল। আকাশে আজ পূর্ণিমা চাঁদ উঠেছে, কিন্তু এই মুহূর্তে স্বপ্নিলের মনে হলো তার ব্যক্তিগত চাঁদের সামনে আকাশের চাঁদ যেন কিছুই না। বাড়ির ভিতরে ঢুকে গেট লক করে রাহিতার সাথে উপরে যেতে যেতে স্বপ্নিল প্রশ্ন করে, কি করছিলে তুমি? মাথায় কাপড় কেন? নামাজ পড়ছিলাম। আপনি আজ এত তাড়াতাড়ি এলেন যে? ভাবছিলাম আজ যদি আবার কারেন্ট যায় আর তুমি বাসা থেকে পালিয়ে যাও ভয় পেয়ে, তাহলে তো আবার আমার বিপদ, তাই তাড়াতাড়ি এলাম। দুষ্টি এসে স্বপ্নিল বলে। ওর কথায় লাজুক হেসে ওর বাহুতে হালকা মারে রাহিতা। রুমে যেতেই স্বপ্নিল ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে আসতেই রাহিতার পাশাপাশি বিছানায় বসে। স্বপ্নিল খেয়াল করে রাহিতা গম্ভীরভাবে তাকিয়ে আসে ওর দিকে। ভ্রুকুচকে স্বপ্নিল শুধায়, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে? স্বপ্নিলের কথায় চোখ পাকায় রাহিতা। আগে নেয় গম্ভীর ভঙ্গিমায় বলে, এসব বাদ দিন, আপনি সকালে আমার সাথে অমন করলেন কেন? সব খুলে বলুন এখন আমায়। এখনই? আমি তো মাত্রই বাসায় এলাম, পরে বলি। না, আমার সকাল থেকে সবটা জানার জন্য ভেতরে কেমন খচখচ করছে। আপনি এক্ষুনি বলবেন প্লিজ স্বপ্নিল, মানা করবেন না। রাহিতার এত কৌতূহল দেখে আর দ্বিমত কয় না স্বপ্নিল। হঠাৎ সব জড়তা ভেঙে রাহিতাকে অবাক করে দিয়ে বলে, এ প্রথম স্বপ্নিলের তরফ থেকে এমন নিঃসংকোচ আবদার শুনে মানা করার দুঃসাহস পায় না রাহিতা। বিছানায় হেলান দিয়ে বসে স্বপ্নিলকে কোলে মাথা রাখতে ইশারা করে। ওর সম্মতি পেয়ে আর বিলম্ব করে না স্বপ্নিল। সাথে সাথে এসেই রাহিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বিষাদময় নিঃশ্বাস ফেলে এক এক করে সব কিছু খুলে বলে। রাহিতাও এক হাতে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে পুরো কাহিনী শুনতে থাকে স্বপ্নিলে থেকে। নিশুতি রাতের পূর্ণিমার চাঁদ যেন আরও একবার সাক্ষী হয় দুজনের মন বিনিময়ের এক নতুন অধ্যায়ের।